আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চ্যানেলের স্টুডিওতে সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। কেমন আছেন আপনি? জি আছি ভালো, থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম আমরা প্রথমে দেখে নিতে চাই, অর্থাৎ এখান থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো আছে তার প্রধান প্রধান শিরোনাম প্রথমে দেখব। শুরুতেই যদি বলি ঠিকানা, গরম হচ্ছে রাজনৈতিক মাঠ, কার অধীনে নির্বাচন, অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক, সামনে কঠিন সময় অন্তর্বর্তী সরকারের। সাপ্তাহিক সাদা কালো, ক্ষোভের আগুনে ধ্বংসস্তূপ ধানমন্ডি 32, হাসিনাকে থামান, দিল্লিতে ঢাকার কড়া বার্তা, শিগগিরই আয়নাগর পরিদর্শনে যাবেন মোহাম্মদ ইউনূস। সাপ্তাহিক আজকাল, গুড়িয়ে দেয়া হলো 32 নম্বরের বাড়ি। সাপ্তাহিক প্রবাস, ধ্বংসস্তূপ 32 নম্বর, সুধাসদন, সারা দেশে সিরিজ ভাঙচুর, আগুন, যে বার্তা দেওয়া হলো আওয়ামী লীগকে। নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই, প্রস্তুত নয় ইলেকশন কমিশন। ইমিগ্রেশন ক্র্যাকডাউন, প্রতিদিন গড়ে 1000 মানুষ গ্রেপ্তার, ট্রাম্প নীতির নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে। সাপ্তাহিক নিউ ইয়র্ক সময়, নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে গ্রেপ্তার আতঙ্ক, ফাঁকা বাংলাদেশি, অধ্যাদেশিত এলাকাগুলো। সাপ্তাহিক বাংলাদেশ, ছাত্র জনতার ক্ষোভে ধ্বংস 32 নম্বরের বাড়ি, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের দায় ভারতকেই নিতে হবে, উপদেষ্টা নাহিদ। সাপ্তাহিক দেশ, ডক্টর ইউনূসের সর্বোচ্চ সতর্কতার নির্দেশে নানা জল্পনা, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা প্রাপ্তি, অতিবাহিত হলো 6 মাস। রাজনৈতিক আশ্রয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা। এই ছিল আমাদের প্রকাশিত সংবাদপত্রের প্রধান শিরোনাম। মিজানুর রহমান, আপনার পত্রিকায় আমরা যে শিরোনামগুলো দেখলাম তার মধ্যে অন্যতম যদি বলি যে রাজনৈতিক আশ্রয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা, এটা দিয়ে শুরু করতে চাই। আসলে নিউ ইয়র্কে বেশ কয়েকদিন যাবতীয় আসলে গ্রেপ্তার আতঙ্ক এবং বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা এখানে বসবাস করেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং সাম্প্রতিক সময় আমরা যদি দেখি যে সোশ্যাল মিডিয়াগুলো সেই বিষয়গুলো উঠে আসছে। সো আপনার এই যে হেডলাইন, এটি নিয়ে যদি আপনি বলেন যে আসলে রাজনৈতিক আশ্রয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা, এই বিষয়টি আসলে কি? বিষয়টা হলো, ধরেন এটা আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে দাঁড়ালেন, তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল হলো যে আমেরিকায় বসবাসরত অবৈধ যারা আছেন বা কাগজপত্রহীন যারা আছেন তাদেরকে উনি ডিপোর্ট করবেন, মানে এদেশ থেকে পাঠিয়ে দেবেন। তারই অংশ হিসেবে উনি কতগুলো 20 তারিখে ক্ষমতা গ্রহণের পর উনি কতগুলো অ্যামেন্ডমেন্টে সই করলেন। এর মধ্যে একটা ছিল যে জন্মসূত্রে যারা এদেশে নাগরিক তারা কিন্তু অটোমেটিকলি এদেশের পাসপোর্ট পেতেন, এবং নাগরিকত্ব পাওয়ার যে সুযোগটি, সেই সুযোগটি উনি রহিত করলেন এবং সেই বিলে উনি সই করলেন। আর একটা বিষয় উনি সই করলেন, সেটা হলো যে এদেশে আসার পরপরই দেখা যায় যে অনেকেই রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। তো রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদনের এই সুযোগটিও তিনি রহিত করার জন্য বিলে সই করলেন। তো এদেশের সুবিধাটা কি? সেটা হলো যে যে সরকার যাই বলবে তাই মানতে হবে তা কিন্তু নয়। এদেশের ধরেন কংগ্রেস আছে, তারপরে সিনেটে এটা আলোচনা হতে পারে। সবচেয়ে বড় যে শক্তি এদেশে সেটা হলো, এবং বিউটিও বলতে পারেন আপনি, এদেশের কোর্ট সিস্টেম। এবং এদেশের কোর্ট এই যে ট্রাম্পের করা যে দুটো জিনিস, একটা হলো যে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি, এটা কোর্ট রহিত করে দিয়েছে, এবং জন্মসূত্রে নাগরিকত্বের যে বিষয়টি সেটাও কোর্ট ট্রাম্পের আদেশটি বাতিল করেছে। এবং সেখানে চমৎকার একজন বিচারক যিনি এই রায়টি দিয়েছেন, তিনি বলেছেন যে একজন রাষ্ট্রপতি কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করতে পারেন না, এবং সেই সুযোগ আমরা দিতে পারি না। যেটা হলো জন্মসূত্রে নাগরিকত্ব হলো আমেরিকার 14তম সংশোধনীর একটা অন্যতম সংশোধনী। সেই বিষয়টি বিচারপতি ওখানে উল্লেখ করেছেন।
আর দ্বিতীয় যে জিনিসটি আপনি বললেন সেটা হলো যে আতঙ্কের যে বিষয়টি, সত্যি এটা আতঙ্কের একটা বিষয়। এই যে সেখানে আপনি একটা সূত্রের কথা বললেন, সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে যতটুকু না ধরেন বাস্তবতা, তার থেকে বেশি বিতর্ক এবং আপনার ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে। যেমন ধরুন, আজকে আমরা মিডিয়াতে যারা কাজ করি, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, হুট করে একটা নিউজ তো দিতে পারবেন না যে 14 জনকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হলো, 4 জনকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হলো। ওইখানে যে ধরেন এই ফাঁকা একটা দোকানের ছবি আপনি তুলবেন, মানে সংবাদটি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সংবাদপত্র বা কোনো গণমাধ্যম কিন্তু সেই রিপোর্টটি করছে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এই জিনিসটা সবচেয়ে বেশি করছে এবং মানুষ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আসক্ত। সবার হাতে ফোন, এবং সবাই কিন্তু সবসময় চেষ্টা করে তার একটু অবসর সময় পেলেই সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ তার ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকছে এবং সেখানে এই ধরনের প্রচারণা করেন। এগুলো দেখে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন আমরা যারা এখানে আছি আর ঢাকায় যারা আছেন, এখানে একটা বিষয় আছে। যেমন ধরুন, ঢাকাতে একটা পত্রিকায়, ধরেন আমি গত সপ্তাহে প্রথম সপ্তাহে দেখেছি, একটা পত্রিকা একটা নিউজ করলো যে 4 জন বাংলাদেশি আটক। এখন হলোটা কি, এখানে আমরা যারা প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা তো থাকেন, এখন তাদেরকে ফোন করে বলা হয় যে ভাই বিষয়টা কি, এটা একটু জানেন তো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল ওই নিউজটাকে বেস করে, এটার সত্যতা যাচাই না করে ঢাকার অধিকাংশ মিডিয়াই এই নিউজটা কিন্তু প্রচার করছেন। এটা কিন্তু আর একটা আতঙ্কের বিষয়। আপনি বলছিলেন রাজনৈতিক আশ্রয় প্রসঙ্গে। জি, এই রাজনৈতিক আশ্রয় কি থাকছে নাকি আসলে এখন থেকে থাকবে না? এখনো ধরেন আদালত যেহেতু এটা স্থগিত করেছে ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার বিষয়টি, সেহেতু এখনো রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি আপনি করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, এটা ধরেন অনেক লয়ার বলবে না, আইনজীবীও বলবে না, আমি বাংলাদেশিদের ক্ষেত্রে তাদের করণীয় যেটুক আমি বলতে পারি সেটা হলো যে যাদের নামে ডিপোর্টেশন আছে বা যারা ক্রাইম করেছেন, ক্রাইমের সাথে যুক্ত, যে ঠিকানায় থাকা অবস্থায় তাদের ডিপোর্টেশন হয়েছে, কোনোভাবেই ওই ঠিকানায় থাকবেন না। কারণ আপনাকে যদি খুঁজতে যায়, তারা ওই ঠিকানাকে বেশ করে আপনার বাসায় খুঁজতে যাবে। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। নাম্বার 2, কোনোভাবেই যে ধরেন আমরা বাঙালিরা আড্ডা প্রিয়, অযথা আড্ডা দিবেন না। কোথাও গন্ডগোল হচ্ছে সেসব জায়গায় যাবেন না। যতটুকু পারেন নিজে সেফ থাকবেন। 3 নম্বর, আইস আপনার কাছে আসলো, ধরতে আসলো, দরজা খুলতে আপনি বাধ্য নন। আরেকটা জিনিস, আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলো রাস্তায় ধরে, আপনি প্রথমে কোনো উত্তর না দিয়ে আপনি বোকার মতো দাঁড়িয়েও থাকতে পারেন। এই সুযোগগুলো আপনারা ব্যবহার করবেন। আর যদি কথা বলতে হয় তাহলে বলবেন আমার লয়ারের সাথে কথা বলবেন। না, এই প্রসঙ্গগুলো তো আমরা দেখছি এবং যারা বাংলাদেশি অ্যাটর্নি রয়েছেন তারাও কিন্তু আমি দেখেছি ইতিমধ্যেই অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন যাতে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তারা যাতে সতর্ক থাকেন এবং তারা যাতে আইসের সাথে কথা না বলেন পরিপূর্ণ তথ্য ছাড়া। তো আমি যদি একটা বিষয়ে যুক্ত করতে চাই, সেটি হলো যাদের ওয়ার্ক পারমিট নেই বা সোশ্যাল নেই কিন্তু আবেদন করেছেন, কিন্তু এই অবস্থায় তারা কাজ করছেন। এখন ইমিগ্রেশন বলছে যে তারা আসলে তাদের ওয়ার্ক পারমিট না থাকার ফলে তারা এটিও অপরাধ হিসেবে দেখছেন। বিষয়টা আসলে কতটুকু সত্য এবং আপনার এই জন্য আসলে তাদের কি করা উচিত যারা এইরকম পরিস্থিতিতে আছেন? যারা ধরেন আবেদন করেন, আবেদনের কাগজটি যদি তাদের গ্রহণ করা হয় তাহলে তারা কাগজ দিয়ে কি তারা কাজ করতে পারবেন? কাজ করার জন্য ধরেন এই যে বলি, আপনি যখন আবেদনটা করলেন, আবেদনটা যখন আপনার গ্র্যান্ট হবে, তারা পাবে, তার কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিটের কাগজটা দিবে। কিন্তু ওরা দেবেই। এটা যে 6 মাস 1 বছরের বেশি সময় লাগবে তা কিন্তু না। সুতরাং ওই স্বল্প সময়ে আমি যতটুকু বুঝি, আমি তো ধরেন ইমিগ্রেশন বিশেষজ্ঞ না, মিডিয়াতে কাজ করি, আমি যতটুকু বুঝি ওয়ার্ক পারমিটের কাগজটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন প্লিজ। এটাই ভালো পরামর্শ দিয়েছেন, কারণ
এই পরামর্শ জানার জন্য কিন্তু অনেক প্রবাসী নিজেরা নিজেদের মধ্যে আতঙ্ক তৈরি করছেন এবং তারা বের হচ্ছেন না, নানান সমস্যা আসলে, এবং এটি আসলে প্রবাসীদের জন্য আসলে কষ্টেরও একটি ব্যাপার। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম আসলে যে বর্তমানে নিউ ইয়র্কে যারা বসবাস করছেন প্রবাসীদের আসলে কি অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, অর্থাৎ একটু দেশের দিকে তাকাই, আমরা দেখছি যে আপনার পত্রিকা একটি শিরোনাম রয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা প্রাপ্তি, অতিবাহিত হলো 6 মাস। কি বলবেন আসলে এই 6 মাসে কতটুকু আসলে করতে পেরেছে অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য? এত বড় একটি অভ্যুত্থান যদি বলি, যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারেরকে বিদায় নিতে হয়েছে এবং এখন বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার রয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি আসলে অনেক সুনামধন্য, নিউ ইয়র্ক বলি সারা পৃথিবীতেই তার একটি সুনাম রয়েছে। সেক্ষেত্রে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করছেন? আপনি যদি ধরেন আমাদের দেশের কোনো কিছু করা খুব টাফ, কিন্তু আপনি যখন ডক্টর ইউনূস স্বনামধন্য ব্যক্তি, নো ডাউট অ্যাবাউট ইট, সারা বিশ্বে ওনার সুনাম আছে, এটাতে কোনো আপনার খুঁত নেই, ওনার সুখ্যাতি সব জায়গায় আছে। কিন্তু 6 মাসের যে সরকারটি, এই সরকারটি যদি বলি যে প্রত্যাশা আমরা করেছিলাম, সে প্রত্যাশার মাপকাঠিতে তারা জয়যুক্ত হতে পেরেছেন এটুকু আমি বলবো না। কারণ হলো, ধরুন মনির সাহেব, আপনি পুরো বাংলাদেশের যে সিনারিও আমরা দেখি, আপনি হঠাৎ করে সব কিছু একই রকম রাখলেন, কাঁঠাল গাছটা কাঁঠাল গাছই আছে, আপনি কাঁঠালটা পরিবর্তন করে দিলে বা কাঁঠাল গাছের চাষ করতেছেন, সেখানে তো আপনি আম ফলাতে পারবেন না। আপনি হঠাৎ করে একটা জায়গায় ডক্টর ইউনূসকে এনে দিলেন। ডক্টর ইউনূসের একার পক্ষে বিশাল জনগোষ্ঠীর এই দেশটা সামাল দেওয়া খুবই কষ্টের একটা বিষয়। বিশেষ করে আপনি যখন প্রশাসনে আগের প্রশাসনটাই রেখে দিবেন, সেই ক্ষেত্রে উনার ধরেন যে প্রত্যাশা, ও প্রত্যাশা পর্যন্ত যাওয়া ওনার জন্য কষ্টের ব্যাপার হবে। তারপরেও ধরেন আমরা প্রত্যাশা করি যে উনি সাকসেস হবেন, উনি সাকসেস হন, এটা আমরা চাই। কারণ হলো, উনি ব্যর্থ হলে আপনার জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে, জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আর বাংলাদেশ যদি ব্যর্থ হয়, এটার দায়িত্ব বা এটার যেই খারাপ দিকটা, সেটা বাংলাদেশের প্রতিটি মানুষকেই ভোগ করতে হবে। আপনি দেখছেন যে সম্প্রতি ধানমন্ডির 32 নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এবং এছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি আসলে কিভাবে দেখবেন আপনি? ধরুন আপনি কোনো কিছু ভেঙে, বাস্তবতা হচ্ছে যে ধরেন আপনি একটা ঘর ভেঙে দিলেন, আপনি তো ইতিহাস মুছতে পারবেন না, এটা যেমন বাস্তবতা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে যাবেন, এটা বিশ্বাস করাও, যারা বিশ্বাস করে এই আন্দোলনগুলো করছেন, এই বাংশরগুলো করছেন, এটাও আর একটা বাস্তবতা যে হুট করে ঢুকতে পারবেন না। কারণ হলো, সংক্ষেপে একটা জিনিস বলি, যে আপনি একটা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আপনার অনেকগুলো সময় লাগে, এই সংগ্রাম করেই তারপরে আসতে হবে। ব্যর্থতা থাকতে পারে এই সরকারের, তার অর্থ এই নয় যে আপনি সরকার পতনের আন্দোলন দিবেন বিদেশে বসে। সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশের দলগুলো যারা করেন, তাদের মধ্যে আমি এই কথাটা আগেও বলেছি, তাদের দেশপ্রেমের চেয়ে দলপ্রেমটা বেশি। এটি আসলে কেন এটি হয় যে বাংলাদেশের দেশের নিরাপত্তায় দেশের মানুষকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সেই সময় যদি এ ধরনের ভাঙচুর, এবং সম্প্রতি দেখেন গত কয়েকদিন যাবৎ কিন্তু এই ঘটনাগুলো পাল্টাপাল্টি ঘটেই যাচ্ছে, অর্থাৎ পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা আমরা দেখছি, গুলি করে আহত করার ঘটনা দেখছি আমরা। এই যে পরিস্থিতিটি, তাতে কি দেশের মানুষ আতঙ্কে পড়ছে না? ডেফিনেটলি আতঙ্কে। আমি তো বললাম যে জায়গাটা একটি সরকারের প্রথম যদি আমরা ধরি যে আপনার সরকার প্রশাসনকে এখনো তার নিয়ন্ত্রণে নিতে পারে নাই, এটা একটা ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতার যেটা, ধরেন যারা বিগত সরকারের আমলে লুটপাট করেছে, অর্থ আত্মসাৎ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। একটা সরকার আছে, একটা দেশ আছে, বিচার বিভাগ আছে, এটা ফয়সালা করার দায়িত্ব সরকারের। সরকার যখন ব্যর্থ হয়, তখনই কিন্তু আপনি, আমি বা জনগণ ওই বিচারটা করার জন্য রেডি হয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে আসলে সরকারের আরো বেশি সজাগ থাকা উচিত, কঠোর ঘটনা যেন না ঘটে আসলে, তাহলে দেশের মানুষ আসলে শান্তিতে থাকতে পারে। সরকারের প্রতিটি প্রশাসনকে
কার্যকর করতে হবে। এখন এই কার্যকর করার ক্ষেত্রে কতগুলো জিনিস লক্ষণীয় আমি আপনাকে প্রথম প্রশ্নের উত্তরে বলতে চাইছি। গত সরকারের আমলে যারা সুযোগ সুবিধা নিয়েছে, গত সরকারের আমলে যারা প্রশাসনে ছিল, কারণ প্রশাসন তো পরিবর্তন হয় নাই, তারাই রয়ে গেছে। পরিবর্তন হলে হয়তো সেই জায়গাটায় আমরা বলতে পারতাম যে প্রশাসনের কাছেও সাধারণ মানুষের তাদের একটা প্রত্যাশা থাকতো, তাদের কাছে বলার জায়গা থাকতো, কিন্তু সেই একই প্রশাসন রেখে আসলে সরকার কতটুকু পারছে বা পারবে, সফল হবে, সেটিও কিন্তু এখন অনেকটা মানে ভাবনার মধ্যে চলে আসছে। আমরা আরেকটু এই প্রসঙ্গে যেতে চাই, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে একজন অন্যতম নাহিদ, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের দায় ভারতকেই নিতে হবে। ভারত কেন শেখ হাসিনার এই দায় নেবে? তিনি ভারতে অবস্থান করছেন বলে মনে করছেন তাই? না, এটা তো ধরেন ভারতে অবস্থান করছেন বলেই সেই বিষয়টা আছে। আমাদের দেশের ধরেন আমাদের দেশ স্বাধীনের শুরু থেকেই যদি আমরা ধরি, 71-69 থেকে যদি ধরি, যে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের বড় একটা ভূমিকা ছিল, এবং আমাদের দেশ নিয়ে ধরেন এই পরাশক্তিগুলোর বিভিন্ন যুদ্ধ আছে। যেমন দুটো জিনিস, আপনি যখন দেখবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বলা হয় যে ভারতের দালাল, অন্য দল যখন ক্ষমতায় থাকে তখন বলা হয় যে পাকিস্তানের দালাল। তার মানেটা কি? আমাদেরকে এই পরাশক্তিগুলো অথবা যারা বিশ্বকে পরিচালনা করেন খুব সুপরিকল্পিতভাবে আমাদের জাতিটাকে বিভক্ত করে ফেলছেন, যে কারণে বলা হয় পাকিস্তানের দালাল, যে কারণে বলা হয় ভারতের দালাল। রাজনীতি যারা করেন, ধরেন দলের শীর্ষ পদের নেতা যারা আছেন, তারাও কিন্তু এই জিনিসগুলো ভালোবাসেন। যেই কারণেই বলি যে আমাদের দেশপ্রেমের চেয়ে দল প্রেমটা বেশি। সেক্ষেত্রে কি বাংলাদেশ এবং ভারতের দূরত্ব বাড়বে বলে মনে করছেন? ডেফিনেটলি এটা দূরত্ব তো বাড়েই। যেমন সেটা আমাদের জন্য কোনো কারণে শুভকর কিনা, আমাদের জন্য যেমন ধরুন সম্প্রতির সময়ে আপনি দেখেন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এই যে গত কয়েকদিন আগে ধানমন্ডির ঘটনার পরেই, বাড়িটি ধ্বংসের পরেই আপনার বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে এটার জন্য ভারতের এই সরকারকে বিবৃতি দিতে হয়েছে যে এটা শেখ হাসিনার নিজের দায়িত্বে করছেন, আমরা করছি না। উনি যখন ভারতে বসে এই বিষয়গুলো পরিচালনা করছেন, বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, সেই কারণে ভারতকে দোষারোপ করা হচ্ছে। স্বাধীনতার পর থেকেই আমাদের দেশে ওই জিনিসটা বললাম যে দুটো গ্রুপে বিভক্ত। এই বিভক্ত গ্রুপগুলোকে মানে আমাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় শেষ করতে হবে। শেষ করে একটাই করতে হবে যে আমাদেরকে বাংলাদেশের দালাল হতে হবে। আর ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশাটা এখানেই যে এখন একটা সুবর্ণ সুযোগ, যে সংস্কারের দাবিটা উঠছে, এই সংস্কারের মধ্যে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি। এবারে সেই বিষয়ে নতুন একটি দল হচ্ছে ছাত্র জনতা। জি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? দলকে, যে কোনো দলকে আপনি স্বাগত জানাতে পারেন, এবং এদের দল করা ছাড়া আর কোনো উপায়ও নেই। কিন্তু মনির সাহেব, আমাদের প্রত্যাশা থাকবে যে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে ঝগড়াঝাটির রাজনীতি, তাদের নেতৃত্বে যেমন অভিজ্ঞ কেউ নেই, এটিও একটি বিষয়, কিন্তু সেটা ঠিক আছে। আপনি দেখুন, অভিজ্ঞ কেউ নেই, একটা বিপ্লব কিন্তু তারা করেছে, একেবারে খুবই সত্য, হেলায় ফেলে দেওয়ার মতো না। সুতরাং যে কর্মসূচি নেন, যেটাই নেন, দল করেন, তাদেরকে স্বাগত জানান। আমরা প্রত্যাশা রাখবো যে কর্মসূচি নতুন কিছু করুক, যে দেশের মানুষের জন্য কল্যাণকর হবে, সেই মানুষের জন্য তারা কাজ করবে। জি, ধন্যবাদ মিজানুর রহমান, সম্পাদক সাপ্তাহিক দেশ, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে আজকের মতো বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন।